আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে কনসলিডেটেড স্টেটমেন্টের 3 নম্বর লেকচার। আমি প্রথম এবং দ্বিতীয় লেকচারে এই সম্পর্কে বিস্তারিত বলেছিলাম। প্রথম লেকচারে আমি বলেছিলাম যে কি করতে হবে এবং দ্বিতীয় লেকচার বলেছিলাম তা কিভাবে করতে হবে। আর আজকে আমি সেটা করে দেখাবো, কি করতে হবে এবং কিভাবে করতে হবে। তোমাদের নিশ্চয় মনে আছে আমি বলেছিলাম যে তোমাকে যে কনসলিডেটেড স্টেটমেন্ট বা ব্যালেন্স শিট তৈরি করতে হবে তার জন্য দুইটা জিনিস দেওয়া থাকবে। একটা হচ্ছে ব্যালেন্স শিট আর কিছু অ্যাডজাস্টমেন্ট। এখানে দুইটা কোম্পানি, একটা এইচ লিমিটেড, একটা এস লিমিটেড। এইচ লিমিটেড হচ্ছে হোল্ডিং কোম্পানি, এস লিমিটেড সাবসিডিয়ারি কোম্পানি। এইচ লিমিটেড এস লিমিটেডের শেয়ার কিনে নিচ্ছে। আর অঙ্ক করার সময় আমি বলেছিলাম যে তুমি নিজেকে এইচ লিমিটেড ভাববে, তুমি ভাববে যে তুমি এস লিমিটেডের শেয়ার কিনেছো এবং তোমার দৃষ্টি থেকে তুমি চিন্তা করবা তুমি এস লিমিটেডের শেয়ার কিনেছো, তার মানে এস লিমিটেডের যাবতীয় অ্যাসেট তোমার অ্যাসেটের সাথে যোগ করবে, এস লিমিটেডের যাবতীয় লায়াবিলিটি তোমার লায়াবিলিটির সাথে যোগ করে একটা নতুন ব্যালেন্স শিট তৈরি করবে যার নাম কনসলিডেটেড ব্যালেন্স শিট। তার মানে এটাই তৈরি করতে হবে, এর নামই হচ্ছে কনসলিডেটেড ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট। আর আমি বলেছিলাম এটা করতে গেলে নরমালি 4টা ওয়ার্কিংস করতে হয়: ডিগ্রি অফ কন্ট্রোল, মাইনরিটি ইন্টারেস্ট, গুডউইল অবলিক ক্যাপিটাল রিজার্ভ এবং আনরিয়েলাইজড প্রফিট। 4টা ওয়ার্কিংস করতে হবে। আমি যেগুলো রেডি করে নিয়েছি এখন তোমাদের দেখাবো পর্যায়ক্রমে। আমি বলেছিলাম যে দুইটা ব্যালেন্স শিট দেওয়া থাকবে, এইচ লিমিটেড এবং এস লিমিটেডের কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকবে। ব্যালেন্স শিট যেহেতু আগে দেওয়া থাকবে পরে অ্যাডজাস্টমেন্ট, সুতরাং ব্যালেন্স শিটের আইটেম আমরা আগে পোস্টিং দেব। তবে আমরা অঙ্কটা পড়ে দেখব যে কোন কোন আইটেমের সাথে অ্যাডজাস্টমেন্ট আছে, সেগুলো আমরা টিক চিহ্ন দিয়ে দেব, কেননা সেগুলো আমরা ইনার কলামে বসাবো। পরবর্তী সময় এটা যোগ বিয়োগ করতে হবে। তো দেখো যে দুটো ব্যালেন্স শিট দেওয়া আছে, বলা আছে অ্যাডজাস্টমেন্ট গুলো: H Limited bought the shares of S Limited on January 1, 2019. H Limited S Limited এর শেয়ার কিনেছে 2019 সালের জানুয়ারি মাসের 1 তারিখে। এটা একটা ইনফরমেশন যার সাহায্যে আমরা নির্ধারণ করতে পারবো প্রি এবং পোস্ট। আমি এটা অঙ্ক করার সময় বিস্তারিত বলবো। General reserve of S Limited remain unchanged since 2017. 2017 সাল থেকে জেনারেল রিজার্ভ এই অবস্থায় আছে, আনচেঞ্জড অবস্থা আছে। এটা আমরা অঙ্ক করার সময় বলবো। Sundry debtors of H Limited included 3000 to be received from S Limited. H Limited এর ডেটরস এর মধ্যে 3000 টাকা যুক্ত আছে, যেটা এস এর কাছে পাওয়া যাবে। তার মানে তুমি ধরে নাও তুমি নিজে হোল্ডিং কোম্পানি, তুমি H Limited, তোমার দেনাদার মধ্যে 3000 টাকা যুক্ত আছে। আর আমি যদি আমাকে এস লিমিটেড ভাবি, তাহলে আমার পাওনাদার মধ্যে 3000 যুক্ত আছে, অর্থাৎ তোমার সাথে আমার দেনা পাওনা আছে। এবং দেনা পাওনা টাকার মধ্যে ডেটরস এবং ক্রেডিটরস এর মধ্যে আমরা এখানে টিক চিহ্ন দিয়ে নিব। এই ডেটরস, এই ক্রেডিটরস আমরা টিক চিহ্ন দিয়ে নিব, কেননা এইগুলো আমরা ইনার কলামে পোস্টিং দিব। পরবর্তী সময় যেন ওই অ্যাডজাস্টমেন্ট আমরা ঠিক করতে পারি। Stock of S Limited included goods sent by H Limited at market price of 4,000, which included 25% profit on cost. স্টকের মধ্যে মার্কেট প্রাইসে পণ্য যুক্ত আছে, যার মধ্যে প্রফিট যুক্ত আছে, তার মানে প্রভিশন ফর আনরিয়েলাইজড প্রফিট বের করতে হবে। আর তোমাদের বলা হয়েছিল প্রভিশন ফর আনরিয়েলাইজড প্রফিট আমরা স্টক থেকে বাদ দেব, তার মানে স্টকের সাথে অ্যাডজাস্টমেন্ট আছে। এরপরে the bills of S Limited are only payable to H Limited. S Limited এর যে বিলস পেয়েবল দেখতে পাচ্ছ, যেটা H কে দিতে হবে। তার মানে আমার যে বিলটা সেটা তোমাকে দিতে হবে, অর্থাৎ তুমি আমার কাছে পাবে। তাহলে তোমার সাথে আমার বিলস রিসিভেবল এবং পেয়েবলের একটা সম্পর্ক আছে। তার মানে এই অ্যাডজাস্টমেন্টটা বিলস রিসিভেবল এবং পেয়েবলের সাথে অ্যাডজাস্ট করতে হবে। তার মানে এখানে সমন্বয় আছে বিলস রিসিভেবল, বিলস পেয়েবল।
এরপরে ফিক্সড অ্যাসেট অফ এস লিমিটেড আর আন্ডার ভ্যালু বাই টাকা 4000, ফিক্সড অ্যাসেট 4000 টাকা কম মূল্য লেখা আছে, আন্ডার ভ্যালু করা হয়েছে, তাহলে ফিক্সড অ্যাসেটের সাথে সমন্বয় আছে। তাহলে শিক্ষার্থীরা তোমরা আগে অ্যাডজাস্টমেন্ট গুলো পড়ে নিবে, নিয়ে টিক চিহ্ন দিয়ে নিবে, যাতে ব্যালেন্স শিট করার সময় সেগুলো আমরা ইনার কলামে বসাতে পারি এবং অ্যাডজাস্টমেন্ট দেখে তা যোগ বিয়োগ করতে পারি। এবার আমরা মূল অঙ্কে ফিরে আসি। বলা আছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার এ কনসলিডেটেড ব্যালেন্স শিট। কনসলিডেটেড মানে সমন্বিত, কনসলিডেট মানে সমন্বিত, অর্থাৎ দুইটা একত্রিত করে একটা ব্যালেন্স শিট তৈরি করো। As on December 31st, 2019, showing all workings, showing the workings দেখিয়ে এই ব্যালেন্স শিটটা তৈরি করো। তোমাকে দুটো ব্যালেন্স শিট দেওয়া আছে, কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। এবার আমরা ব্যালেন্স শিটের আইটেম পোস্টিং দিব। আমি বলেছিলাম আগে অ্যাসেট দিকটা পোস্টিং দিব, এবং এই কথা বলেছিলাম আগে তোমাকে খুঁজে বের করতে হবে, তুমি, আমি আবার বলছি, তুমি হচ্ছে হোল্ডিং কোম্পানি, তুমি আমার কোম্পানির শেয়ার কিনে কতগুলো শেয়ার কিনেছো সেটাকে খোঁজ করতে হবে, এবং সেটা ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে খুঁজে পাবে। খেয়াল করে দেখো, ইনভেস্টমেন্ট ইন এস লিমিটেড 1400 শেয়ারস, তুমি আমার কোম্পানির 1400 শেয়ার কিনেছো, 1400 শেয়ার। এখান থেকে আমরা বের করব ডিগ্রি অফ কন্ট্রোল। এবার আমরা দেখি যে তুমি আমার কোম্পানির 1400 শেয়ার কিনেছো, তাহলে তোমার কোম্পানির শেয়ার কত ছিল? আচ্ছা, তুমি আমার কোম্পানির 1400 শেয়ার কিনেছো, কিনে বিনিময়ে টাকা দিয়েছো 1,56,000 টাকা। এখন আমার কোম্পানির 1400 শেয়ার কিনেছো, আমার কোম্পানির শেয়ারের পরিমাণ কত ছিল? খেয়াল করো, আমার কোম্পানির ক্যাপিটাল হচ্ছে 2 লাখ, এবং আমার কোম্পানির এক একটা শেয়ার মূল্য 100 টাকা। তাহলে আমার কোম্পানির এক একটা শেয়ার মূল্য 100 টাকা, আমার মূলধন হচ্ছে 2 লাখ। তাহলে আমার নাম্বার অফ শেয়ারস কত? নাম্বার অফ শেয়ারস 2 লাখ ভাগ 100 ইকুয়াল টু 2000। তাহলে আমার কোম্পানিতে শেয়ারের সংখ্যা ছিল কত? 2000। এর মধ্যে তুমি আমার কোম্পানির শেয়ার কিনে নিয়েছো 1400। তাহলে তোমার শেয়ারের অংশ কত, তোমার পরিমাণ কত? আমরা দেখি। এইচ লিমিটেড 1400 শেয়ার কিনেছো, আমার কোম্পানির শেয়ার ছিল 2000। 2000 শেয়ার মধ্যে 1400 শেয়ার কিনেছো, তার মানে 10 ভাগের 7 ভাগ তোমার। তুমি হোল্ডিং কোম্পানি, তুমি আমার কোম্পানির 10 ভাগের 7 ভাগ শেয়ার কিনে নিয়েছো, তাহলে আমার অংশ কতটুকু? অবশ্যই 10 ভাগের 3 ভাগ। এস লিমিটেড 3/10। আমি বলেছিলাম প্রথম কাজ এটা তোমাদের আগে খুঁজে বের করবে যে তুমি আমার কোম্পানির শেয়ার কতগুলো শেয়ার কিনেছো, ওই সে অংশটুকু কত। তাহলে তোমার ভাগ হচ্ছে 10 ভাগের 7, আমার ভাগ 10 ভাগের 3। এইচ লিমিটেড 7/10, এস লিমিটেড 3/10। এরপর ব্যালেন্স শিটের আইটেমগুলো আমরা পর্যায়ক্রমে পোস্টিং দেবো। আমি বলেছিলাম তুমি আমার কোম্পানির শেয়ার কিনেছো 1400, বিনিময় দিয়েছো আমাকে কত? 1,56,000। তার মানে তুমি আমার কোম্পানিতে ইনভেস্ট করেছো 1,56,000। এর নাম হচ্ছে কস্ট অফ ইনভেস্টমেন্ট, যেটা বসবে গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ নির্ণয় ছকে। তাহলে এই 1,56,000 টাকা হচ্ছে কস্ট অফ ইনভেস্টমেন্ট। ব্যালেন্স শিট থেকে কস্ট অফ ইনভেস্টমেন্টটা খুঁজে বের করবে একমাত্র আইটেম। এরপরে বাদ বাকি যা আছে সব আমরা ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে বসাবো।
এইটা ছাড়া, এই কস্ট অফ ইনভেস্টমেন্ট ছাড়া আর যা কিছু আছে সবগুলো আমরা ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে যোগ করে বসাবো। আমরা বসাই। প্রথমে কি ছিল? ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট এইচ লিমিটেড 7,80,000। এস লিমিটেড 1,68,000। $9,48,000। এটা আমরা ভিতরে বসালাম। কি জন্য? এর সাথে আমাদের সমন্বয় আছে, অ্যাডজাস্টমেন্ট আছে, আমরা পড়ে নিয়েছিলাম। এটার কাজ হয়ে গেছে। স্টক ইন ট্রেড, ফিক্সড অ্যাসেট আমরা পোস্টিং দিলাম, এইটা আমরা এখানে বসিয়েছি, আর বাদ বাকি যা আছে সব এখানে বসাবো। স্টক ইন ট্রেড এইচ লিমিটেড 3 লাখ, এস লিমিটেড 90,000। আমরা কিন্তু এটাও ভিতরে বসালাম, কেননা এর সাথে সমন্বয় আছে। এরপর সানড্রি ডেটরস এইচ লিমিটেড 1,30,000। এস লিমিটেড 10,000। 1,40,000। এটাও আমরা ভিতরে বসিয়েছি, কেননা এর সাথে অ্যাডজাস্টমেন্ট আছে। এরপর বিলস রিসিভেবল শুধুমাত্র এইচ লিমিটেড 10,000। আমরা এটাও ভিতরে বসাবো, কেননা এর সাথে অ্যাডজাস্টমেন্ট আছে। এবার ক্যাশ ইন হ্যান্ড এইচ লিমিটেড 26,000। এস লিমিটেড 8,000। 34,000। এটা আমরা বাইরে বসালাম, কেননা এর সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই। তাহলে ব্যালেন্স শিটের অ্যাসেট দিক শেষ হয়ে গেছে। এবার লায়াবিলিটি। আমি বলেছিলাম সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার ক্যাপিটাল, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং জেনারেল রিজার্ভ। সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার ক্যাপিটাল, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং জেনারেল রিজার্ভ, এই তিনটা আইটেম বাদ দিয়ে বাদ বাকি যা আছে সব আমরা ব্যালেন্স শিটে পোস্টিং দিব। আর এই তিনটা আমরা বসাবো এই ছকে, কেননা এর সাহায্যে আমরা ঠিক করব মাইনরিটি ইন্টারেস্ট। আমরা পোস্টিং দেই, এই তিনটা বাদে বাদ বাকি গুলো পোস্টিং দিয়ে আসি। শেয়ার ক্যাপিটাল টাকা 100 ইচ, 10 লাখ। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এইচ লিমিটেড 2,80,000। বিলস পেয়েবল
S Limited 6,000, General Reserve H Limited এর ছিল 1,10,000, Sundry Creditors H Limited 12,000, S Limited 4,000, 16,000। তাহলে শিক্ষার্থীরা আমি বলছি যে এই একটা দুইটা তিনটা এই তিনটা আইটেম বাদ দিয়ে বাকি যা আইটেম আছে সব আমরা লায়াবিলিটি থেকে বসিয়ে দিলাম। আর এই তিনটা আমরা এই ছকে বসাবো মাইনরিটি ইন্টারেস্ট, সংখ্যালঘুর স্বার্থ নির্ণয় করার জন্য। তুমি জানো যে তুমি আমার কোম্পানির 10/7 শেয়ার কিনে নিয়েছো, 10/7 শেয়ার তুমি কিনে নিয়েছো, 10/3 আমার আছে। আমার এই 3 ভাগের মূল্য কত, তার নামই হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট। আর এই তিনটা আইটেম বের করা হবে শেয়ার ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ এবং প্রফিট অ্যান্ড লসের সাহায্যে। কারণ ক্যাপিটাল ভাগাভাগি করা যায়, রিজার্ভ ভাগাভাগি করা যায়, প্রফিট ভাগাভাগি করা যায়, সম্পত্তি কখনো ভাগাভাগি করা যায় না। তাহলে আমরা করি প্রথমে শেয়ার ক্যাপিটাল। $2,00,000, H লিমিটেডের ভাগ 10/7 মানে 1,40,000, S লিমিটেডের ভাগ 60,000 করে দিলাম। এটার কাজ শেষ। এরপর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং জেনারেল রিজার্ভ। আমি বলেছিলাম জেনারেল রিজার্ভ এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করার সময় আমাদের ঠিক করতে হবে শেয়ার কেনার আগের কতটুকু, পরের কতটুকু। হোল্ডিং কোম্পানিতে যদি সমস্যা থেকে থাকে, সমস্যা এটাই, ঠিক করে নিতে হবে কতটুকু শেয়ার কেনার আগে, কতটুকু পরে, অর্থাৎ কতটুকু প্রি অ্যাকুইজিশন, কতটুকু পোস্ট অ্যাকুইজিশন। প্রি অ্যাকুইজিশন প্রফিট, post acquisition profit। খেয়াল করো জেনারেল রিজার্ভ 40,000, সাবসিডি কোম্পানির জেনারেল রিজার্ভ 40,000 প্রি অ্যাকুইজিশন নাকি পোস্ট অ্যাকুইজিশন। যেদিন শেয়ার কেনা হয়েছে, যেদিন তুমি শেয়ার কিনেছো, তার যদি আগের হয় তাহলে প্রি অ্যাকুইজিশন, পরে হলে পোস্ট অ্যাকুইজিশন। খেয়াল করো H Limited অর্থাৎ তুমি bought the shares of S Limited on January 1, 2019, তুমি আমার কোম্পানির শেয়ার কিনেছো 2019 সালের জানুয়ারি মাসের 1 তারিখে। The general reserve of S Limited remain unchanged since 2017, এই জেনারেল রিজার্ভ 2017 সাল থেকে এই অবস্থাতেই আছে। অর্থাৎ তুমি শেয়ার কিনেছো 19-এ আর আমার কোম্পানির রিজার্ভ ছিল 17-তে, অর্থাৎ শেয়ার কেনার আগে থেকেই ছিল, শেয়ার কেনার 2 বছর আগে থেকেই ছিল। তাহলে এটা অবশ্যই প্রি অ্যাকুইজিশন। $40,000। এরপর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখো ভাগ করা আছে, লেখা আছে আপ টু 31/12/2018, 2018 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ছিল 34,000 টাকা, আর 2019 সালে লস হয়েছে 8,000 টাকা। 34 থেকে 8 বাদ দিলে 26,000 টাকা থাকে। 2018 সালের 31শে ডিসেম্বরে আমার কোম্পানির প্রফিট ছিল 34,000, আর তুমি আমার কোম্পানির শেয়ার কিনেছো 2019 সালে জানুয়ারি মাসের 1 তারিখে। তাহলে আমার শেয়ার কেনার আগে থেকে আমার প্রফিট ছিল 34,000। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট।
34,000। লস হয়েছে 2019 সালে। একটা কোম্পানির লাভ হয়েছে নাকি লস হয়েছে তা কখন বোঝা যায়? বছরের শুরুতে না শেষে? অবশ্যই বছরের শেষে। আমার কোম্পানি যে লস হয়েছে 8,000 টাকা 2019 সালে, এটা 2019 সালে 31শে ডিসেম্বর বোঝা যাবে। কিন্তু তুমি আমার কোম্পানি শেয়ার কিনেছো 2019 সালের জানুয়ারি মাসের 1 তারিখে, তার মানে শেয়ার কেনার পরে এই লসটা হয়েছে। শেয়ার কেনার পরে এই লসটা হয়েছে, তার মানে এটি অবশ্যই পোস্ট অ্যাকুইজিশন। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 8,000। এটা যেহেতু লস হয়েছে তাই আমি ব্র্যাকেটে লিখলাম, প্রফিট হলে সরাসরি লিখতাম, লস বোঝানোর জন্য এটা ব্র্যাকেট। তাহলে আমাদের ব্যালেন্স শিটের এটা দুইটা আলাদা জায়গায় বসিয়েছি ঠিকই, 34 থেকে 8 বাদ দিলে আলটিমেটলি 26। তাহলে এই 2 লাখ পোস্টিং দিয়েছি, এই 40,000 পোস্টিং দিয়েছি, আর 34 থেকে 8 বাদ দিয়ে 26, এই যে 34 এবং 8 মাইনাস 26 আমরা পোস্টিং দিয়ে দিয়েছি। অর্থাৎ আমাদের ব্যালেন্স শিট পোস্টিং কমপ্লিট, একদম পুরোপুরি কমপ্লিট। এবারে অ্যাডজাস্টমেন্ট। এটা দ্বারা আমরা বুঝতে পেরেছিলাম কখন শেয়ার কিনেছি, আর এটা দ্বারা আমরা বুঝেছি যে রিজার্ভটা প্রি না কি পোস্ট। আমরা এটার কাজ শেষ। এখন Sundry debtors of H Limited included 3,000 to be received from H Limited. Debtors এর H এর মধ্যে 3,000 টাকা আছে যেটা এস এর কাছে পাওয়া যাবে। তার মানে তোমার দেনাদারের মধ্যে অর্থাৎ ডেটর্স এর মধ্যে যুক্ত আছে, তার মানে আমার ক্রেডিটর্স মধ্যে যুক্ত আছে। আমি বলেছিলাম নিজেদের মধ্যে দেনা পাওনা থাকলে তা অবলোকন করতে হবে, হিসাব থেকে বাদ দিতে হবে। কেননা তোমার সাথে যদি আমার আগে কোনো দেনা পাওনা থাকে, আমার কোম্পানি তুমি নেয়ার পরে কোনো দেনা পাওনায় কেউ কারো কাছে পাবে না বা দিবে না, তাই এটা অবলোকন করতে হবে। যেহেতু এটা ডেটর্স এবং ক্রেডিটর্স এর মধ্যে আছে, আমি বলেছিলাম তোমরা 2 নম্বর লেকচার ভালো করে দেখবা। আমি সেখানে লিখে দিয়েছিলাম ডেটর্স এবং ক্রেডিটর্স এর মধ্যে যদি দেনা পাওনা থাকে সেটা মিউচুয়াল ইনডেটেডনেস নামে বাদ দিতে হবে। লেস মিউচুয়াল ইনডেটেডনেস। মিউচুয়াল ইনডেটেডনেস। তাহলে আমাদের এটা কাজ শেষ। এরপরে বলা ছিল স্টক অফ এস লিমিটেড, মানে আমার কোম্পানি স্টকের মধ্যে ইনক্লুডেড গুডস সেন্ড বাই এইচ লিমিটেড। তুমি আমার কাছে পণ্য পাঠিয়েছিলে বা বিক্রি করেছিলে এট মার্কেট প্রাইস 4,000 টাকা। মার্কেট প্রাইস পাঠানো মানে তার মধ্যে প্রফিট যুক্ত আছে, যে প্রফিটটা আমাকে খুঁজে বের করে স্টক থেকে এবং প্রফিট এন্ড লস থেকে বাদ দিতে হবে। আমি এটা বলে দিয়েছি তোমাদের লেকচার 1-এও বলেছি এবং 2-তেও বলেছি। তাহলে তুমি আমাকে 4,000 টাকা পণ্য দিয়েছিল, এর মধ্যে প্রফিট যুক্ত আছে 25% অন কস্ট। 25% অন কস্ট আমি 2 নম্বর লেকচারে বলে দিচ্ছি যে অন কস্ট হলে কি হবে, অন সেলস হলে কি হবে। তোমরা অবশ্যই 2 নম্বর লেকচার ভালো করে দেখবে, অঙ্ক কোনো সমস্যাই না। প্রভিশন ফর আনরিয়ালাইজড প্রফিট। ক্লোজিং স্টক ছিল 4,000 ইন্টু 25 ভাগ 125 ইকুয়াল টু টাকা 800। প্রভিশন ফর আনরিয়ালাইজড প্রফিট 800 টাকা। আমি বলেছিলাম অন কস্ট হলে নিচে 100 এর সাথে পার্সেন্টেজ যোগ করতে হবে, আর অন সেলস হলে যোগ করতে হবে না। এটা 2 নম্বর লেকচার লেখা আছে। তাহলে আমরা এটা বের করে স্টক থেকে বাদ দেব এবং প্রফিট এন্ড লস থেকে বাদ দেব। Provision for unrealized profit workings for 800।
3,89,200 provision for unrealized profit working score 800 এবার the bills of S Limited are only payable to H Limited S Limited মানে আমি আমার যে বিলটা আমার যে দেনাটা এই দেনাটা আসলে তোমার কাছে অর্থাৎ এই বিলটা এই ৬,০০০ টাকা তুমি আমার কাছে পাবে কিন্তু আমি তো দিব না তাই আমার বিলস পেয়েবল এবং তোমার রিসিভেবল থেকে সেটা বিয়োগ করতে হবে আমি ২ নম্বর লেকচারে বলেছি যে যদি বিলস রিসিভেবল এবং পেয়েবল থেকে বিয়োগ করো মিউচুয়াল অ্যাকসেপ্টেন্স নামে বিয়োগ করবা মিউচুয়াল অ্যাকসেপ্টেন্স 6,000 mutual acceptance 6,000 এরপর fixed assets of S Limited are undervalued by টাকা 4,000 fixed asset 4,000 টাকা আন্ডার ভ্যালু করা হয়েছে কম লেখা হচ্ছে তো কম লিখলে তো স্বাভাবিকভাবে তা যোগ করতে হবে এটা আমি 2 নম্বর লেকচার বলে দিয়েছি add undervalued 4,000 9,52,000 অ্যাসেট আন্ডারভ্যালুড হচ্ছে কম মূল্যে কিনেছে এটা তোমার জন্য লাভ এবং শেয়ার কেনার সময় লাভ এটা প্রি অ্যাকুইজিশন প্রফিট ফিক্সড অ্যাসেট undervalued 4,000 আমাদের কিন্তু পোস্টিং দেওয়া শেষ এখন আমাদের ক্যালকুলেশন যোগ বিয়োগের পালা খেয়াল করো আমরা প্রথমে এটা দিয়ে শুরু এটা তো আমরা দ্বারা অংশ নির্ণয় করেছি কার অংশ কতটুকু নির্ণয় করেছি মানগুলো আছে এখানে আগে এটা ক্লোজ করব তারপরে এটা তারপরে এটা আমরা দেখি আমাদের প্রি অ্যাকুইজিশন প্রফিট টোটাল হচ্ছে ৭৮,০০০ টাকা এই ৭৮,০০০ টাকার মধ্যে এই ৭৮,০০০ টাকার মধ্যে তোমার ভাগ 10 ভাগের 7 ভাগ ৭৮,০০০ 10 ভাগের 7 ভাগ মানে হচ্ছে ৫৪,৬০০ টাকা আর আমারটা হচ্ছে ২৩,৪০০ শেয়ার কেনার পরে যে লস ৮,০০০ টাকা তোমার 10 ভাগের 7 ভাগ ৫,৬০০ আমার ২,৪০০ এখন আমরা এটা ক্লোজ করি এটা আমার ভাগ আমি হচ্ছে মাইনর থেকে মাইনরিটি ইন্টারেস্ট আমার অংশ হচ্ছে 10 ভাগের 3 ভাগ আমার অংশ কম আর আমার অংশের মূল্য হচ্ছে এইটা যোগ এটা বিয়োগ এটা বিয়োগ তাহলে ৮১,০০০ দিস ইজ মাইনরিটি ইন্টারেস্ট এটা আমরা বের করলাম এখন মাইনরিটি ইন্টারেস্ট বের করে কোথায় পোস্টিং দিব ব্যালেন্স শিটে এটা তোমার চিন্তা হতে পারে মাইনরিটি ইন্টারেস্ট আমরা কোথা থেকে বিয়োগ করেছি শেয়ার ক্যাপিটাল জেনারেল রিজার্ভ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এইগুলো থেকে মাইনরিটি ইন্টারেস্ট বের করেছি এগুলো কোথায় ছিল এগুলো ছিল ব্যালেন্স শিটের লায়াবিলিটির দিকে সুতরাং এটাও ব্যালেন্স শিটের লায়াবিলিটির দিকে যাবে মাইনরিটি ইন্টারেস্ট কোথা থেকে বের করেছি শেয়ার ক্যাপিটাল রিজার্ভ এবং প্রফিট এগুলো কোথায় ছিল লায়াবিলিটির দিকে সুতরাং মাইনরিটি ইন্টারেস্টও লায়াবিলিটির দিকে বসবে এটা কাজ শেষ এখন এইগুলো পোস্টিং এই 3টা পোস্টিং দেব এই 3টা হচ্ছে তোমার আমার ভাগ হচ্ছে 81,000 এগুলো হচ্ছে তোমার আমি বলেছিলাম যে তুমি আমাকে দিয়েছো 1,56,000 টাকা আমার শেয়ার কিনে বিনিময়ে তুমি কি পেয়েছো
তুমি পেয়েছো শেয়ার ক্যাপিটাল, $1,40,000, আর শেয়ার কেনার আগে যা কিছু ছিল সেখান থেকে ভাগ পেয়েছো 54,600, প্রি অ্যাকুইজিশন প্রফিট 54,600, 1,94,000। দিয়েছো 1,54,000, পেয়েছো 1,94,600, তোমার লাভ হয়েছে। আর লাভ হলে তার নাম ক্যাপিটাল রিজার্ভ। $38,600। তোমরা জানো যে রিজার্ভ সবসময় লায়াবিলিটি দিকে বসে, ক্যাপিটাল রিজার্ভ। ওয়ার্কিং 3, 8,600। এটা পোস্টিং দিয়েছে, এটা দিয়েছে। এখন এইটা পোস্ট অ্যাকুইজিশন প্রফিট বা লস। পোস্ট অ্যাকুইজিশন প্রফিট বা লস সবসময় প্রফিট আর লসের সাথে অ্যাডজাস্ট করতে হবে। কেননা পোস্ট অ্যাকুইজিশন মানে কি, তুমি যদি শেয়ার কিনেছো তার পরের ঘটনা, তারপরে লাভ বা লস, তারপরে যা লাভ বা লস হয়েছে সেটা প্রফিট আর লসের অন্তর্গত। এস লিমিটেড থেকে তুমি লস করেছো 5,600, লাভ হলে যোগ করতাম, লস হলে বিয়োগ 2,74,400, 800 আমরা বিয়োগ করি, 2,73,600। এখন আমরা যোগ করব, দুই সাইড যোগ করলে যদি অঙ্ক মেলে তাহলে সমস্যা নাই, আর না হলে বুঝবা যে কোথাও না কোথাও ভুল করেছো। আমি দুই সাইড যোগ করি, যোগফল হচ্ছে আমার 15,16,200, 15,16,200। শিক্ষার্থীরা, আমি বলেছিলাম আমার 1 নম্বর লেকচার তো আগে দেখবে, 2 নম্বর অত্যন্ত ইম্পর্টেন্ট। 2 নম্বর যদি ঠিক মতো দেখে থাকো এই অঙ্ক কোনো সমস্যাই না। 2 নম্বর অঙ্কে আমি সবকিছু বলে দিয়েছি। আমি আবার বলছি, আগে তোমরা ব্যালেন্স শিটটা পোস্টিং দিবে। ব্যালেন্স শিট পোস্টিং দেওয়ার সময় আগে অ্যাসেট দিকে দেখবে। অ্যাসেট দিকে দেখে ওইখানে তুমি দেখবে যে তুমি আমার কোম্পানির শেয়ার কিনে কতগুলো শেয়ার কিনেছিল আমার কোম্পানির, 1400। এখান থেকে এই কাজটা করে নিবা, যার নাম হচ্ছে ডিগ্রি অফ কন্ট্রোল। দ্বিতীয় কাজ, তুমি আমার কোম্পানি 1,400 শেয়ার কিনে আমাকে কত টাকা দিয়েছো? 1,56,000 টাকা দিয়েছো। কত দিয়েছো? 1,56,000। এইটা এই ছকে বসাতে হবে, গুডউইল অথবা ক্যাপিটাল রিজার্ভ, গুডউইল অথবা ক্যাপিটাল রিজার্ভ নির্ণয় ছকে। তাহলে এই একটা কাজ এখানে করো, আর বাকি যা আছে সব অ্যাসেট দিকে বসাও। বাকি যা আছে সবকিছু অ্যাসেট দিকে বসাও, তবে বসানোর আগে দেখে নাও কার সাথে অ্যাডজাস্টমেন্ট আছে, কেননা সেই অ্যাডজাস্টমেন্ট গুলো তোমাকে যোগ বিয়োগ করতে হবে, আর যোগ বিয়োগ করার জন্য ভিতরে লিখতে হবে। যদি ভিতরে না লিখো তাহলে কাটাকাটি হবে, সময় নষ্ট হবে। তাহলে আমি বলছি, এটা আমি এখানে বসিয়েছি, আর বাদ বাকি যা ছিল সব আমি অ্যাসেট দিকে বসিয়েছি। এবার লায়াবিলিটি দিকে যাও। আমি বলেছি সাবসিডিয়ারি কোম্পানি মানে আমার কোম্পানি, তুমি কিন্তু হোল্ডিং কোম্পানি। তুমি হোল্ডিং কোম্পানি, আমার কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানির 3টা জিনিস, শেয়ার ক্যাপিটাল, প্রফিট এবং জেনারেল রিজার্ভ, এই 3টা আইটেম এখানে বসাও। কেননা এর সাহায্যে মাইনরিটি ইন্টারেস্ট নির্ণয় করতে হবে। আর বাকি যা আছে সব এখানে বসিয়ে দাও। তাহলে ব্যালেন্স শিটের কাজ শেষ। এখন অ্যাডজাস্টমেন্ট এখানে অত্যন্ত সহজ।
অ্যাডজাস্টমেন্টগুলো কি হয়? তোমার সাথে আমার দেনা পাওনা থাকবে, এই দেনা পাওনাগুলো কোথায় থাকবে? ডেটর্স ক্রেডিটর্সের মধ্যে, বিলস রিসিভেবল বিলস পেয়েবলের মধ্যে, কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে, এটসেট্রা। তাহলে তোমার সাথে আমার পূর্ববর্তী দেনা পাওনা থাকবে, এটা একটা অ্যাডজাস্টমেন্ট। আরেকটা অ্যাডজাস্টমেন্ট, স্টকের মধ্যে প্রফিট যুক্ত থাকবে, স্টকের মধ্যে প্রফিট যুক্ত থাকবে, এই একটা অ্যাডজাস্টমেন্ট। আরেকটা অ্যাডজাস্টমেন্ট, অ্যাসেট আন্ডার ভ্যালুড বা ওভার ভ্যালুড। আর আরেকটা অ্যাডজাস্টমেন্ট যেটা এই অঙ্কে নাই, ডিভিডেন্ড সংক্রান্ত। তাহলে এই অঙ্কে সর্বোচ্চ 4 ধরনের অ্যাডজাস্টমেন্ট থাকে। মূলত হচ্ছে তুমি কিভাবে পোস্টিং দিবা সেটাই কথা। কারণ এটা একটা ইনফরমেশন ছিল। দেখো এখানে বলা ছিল শেয়ার কেনা হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখে, এখানে কি কোনো অ্যামাউন্ট আছে? যদি অ্যামাউন্ট না থাকে তাহলে এটা অ্যাডজাস্টমেন্ট না। জেনারেল রিজার্ভ 2017 সাল থেকে ছিল, এটা একটা ইনফরমেশন। তাহলে যার সাহায্যে আমরা বুঝেছি জেনারেল রিজার্ভটা শেয়ার কেনার আগে ছিল নাকি পরে ছিল? এটা আগে ছিল, তাই এটা প্রি অ্যাকুইজিশন। বলা ছিল দেনাদারের মধ্যে 3000 যুক্ত আছে, তোমার দেনাদারের মধ্যে আছে, মানে আমার পাওনাদার মধ্যে আছে। তাহলে দেনাদার এবং পাওনাদার থেকে 3000 বাদ, দুই দিক থেকে বাদ দিয়ে দিলাম। এবার বলা আছে স্টকের মধ্যে প্রফিট যুক্ত আছে, প্রফিটটা বের করেছি, করে স্টক থেকে বাদ, প্রফিট অ্যান্ড লস থেকে বাদ, এটা আমি বলে দিয়েছি 2 নম্বর লেকচারে। বিলস রিসিভেবল দিতে হবে এইচ কে, তার মানে বিলস রিসিভেবল এবং পেয়েবলের মধ্যে যুক্ত আছে, বিলস রিসিভেবল এবং পেয়েবল থেকে বাদ। ফিক্সড অ্যাসেট আন্ডার ভ্যালুড কম লেখা হয়েছে, তাহলে যোগ করবো, ফিক্সড অ্যাসেটের সাথে যোগ, আর এটা প্রি অ্যাকুইজিশন প্রফিট। তারপরে আমরা এটা ভাগাভাগি করে দিলাম, যে যা হলো আমরা এখানে বসিয়ে দিয়েছি, অঙ্ক শেষ। অঙ্কের আর কোনো ঝামেলা নেই। আমি বলেছি আরেকটা অ্যাডজাস্টমেন্ট বাকি থাকলো, সেটা ডিভিডেন্ড। ডিভিডেন্ড এর অ্যাডজাস্টমেন্ট দিয়ে আমি অঙ্ক করালে এই অঙ্কে আর কোনো জটিলতা নাই। তবে তোমাদের অবশ্যই 2 নম্বর লেকচার খুব ভালোভাবে দেখতে হবে। তো শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ দিয়ে স্টাডি করো। আমি খুব তাড়াতাড়ি 2 নম্বর এক্সাম্পল নিয়ে হাজির হবো। এটা এক্সাম্পল 1। 2 নম্বর এক্সাম্পলে আরেকটু অ্যাডভান্স কথা বলবো। এরকম 4-5টা এক্সাম্পল দিলে তোমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ। আমি আবার সেই কথা বলছি, যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে।